আচ্ছা, আজকের যে ক্লাসটা আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি আগের দিন বলেছিলাম যে শর্ট নোটের যে বিষয়গুলো আছে সেগুলো আমি মোটামুটি বলে দেব কোন কোন ধরনের শর্ট নোট করতে হবে বা শর্ট নোটগুলো কীভাবে লিখতে হবে। কেননা 10 নাম্বারের লেখা এবং অল্প একটা বা দুটো প্যারাগ্রাফের মধ্যে পুরো বিষয়টাকে লিখতে গেলে একদম কম্প্যাক্ট লেখা হবে। এবং তোমাদের মধ্যে অনেকেই হয়তো পড়লো একটা লেখার যে ফরম্যাট বা কীভাবে ইনফরমেশানগুলো রিপ্রেজেন্ট করা হবে সেটা বুঝতে না পেরে অনেক পয়েন্ট বাদ দিয়ে দেয়। তো শর্ট নোটগুলোর মধ্যে অনেকটা লেখাকে একদম মানে রস নিংড়ে নির্যাসটুকু এখানে রাখা হয়েছে। এই জন্য আমি স্পেশালি এই জায়গাটার ওপর আজকে বলে দিচ্ছি। আমার মনে হয় বিগত ব্যাচগুলোতে কখনো এই জায়গাটা আলাদা করে বলা হয়নি। আর যেহেতু এখান থেকে 40 নাম্বার আসছে, 40 নাম্বার কম কথা না। 4টে প্রশ্ন লিখবে, তার মধ্যে 40-এর মধ্যে 30 মানে 30-এর উপরে ইজিলি পাওয়া যায় যেরকম নোটস আছে। তো সেই নোটসগুলো যে তৈরি করতে সুবিধা হয় সেই জন্য এটা বলা। আচ্ছা, এখান থেকে প্রথমে যেটা বলা সেটা হচ্ছে শর্ট নোটগুলো তো থাকছে তোমাদের সেকেন্ড পেপার যে আছে, সেকেন্ড পেপারের সেকশন এ যে আছে তার অন্তর্গত। সিলেবাসে মানে কোশ্চেন পেপারে লেখা থাকে যে মানে 4টে লিখতে হবে, জেনারেলি 5টা 6টা করে হয়তো অপশান থাকে। তো এখানে শর্ট নোটগুলো কীরকম টপিকে থাকে না, তোমাদের যে হিস্ট্রি পোর্শন আছে যেটা হিস্ট্রি অফ পার্লি লিটারেচার, হিস্ট্রি অফ আর্লি বুদ্ধিজম, এইখানে মধ্যে ধরো কোনো গ্রন্থের নাম আর হচ্ছে কোনো বিষয়ের নাম, বিষয়টা খুব কম থাকে, মাইনর। তৃতীয় হচ্ছে ব্যক্তি। চতুর্থ ধরো বলা হয় যে এটাকে আমরা এই গ্রন্থের মধ্যেই না হয় ঢুকিয়ে দিচ্ছি, এটা দ্বিতীয় হচ্ছে ব্যক্তি, তৃতীয় হচ্ছে স্থান, আর চতুর্থ হচ্ছে ওই যে বৌদ্ধ শাখা, শাখা বলে লিখলাম, শাখা বা সম্প্রদায়। এই 4টি বিষয়েতে থাকছে, মানে শর্ট নোটগুলো থাকে এই 4টি ক্যাটাগরিতে। এখন প্রথম দিকে আমি যে সংকলন করেছিলাম সেখানে 4টেকে আলাদা করে দিয়েছিলাম, মানে গ্রন্থের নামগুলো এক জায়গায়, ব্যক্তিগুলো এক জায়গায়, স্থানগুলো এক জায়গায়, শাখাগুলো এক জায়গায়। কিন্তু পরে মনে হলো যে বিষয়গুলো পরস্পর সংযুক্ত। যেমন কপিলাবস্তু এবং বুদ্ধ বা বুদ্ধের যারা শাক্যবংশীয় যারা শিষ্য ছিল, যেমন আনন্দ, মহাপ্রজাপতি, গৌতমী, এদের ঘটনাবলী শাক্যদের ঘটনাবলীর সঙ্গে মিল আছে, শাক্য বা কপিলাবস্তুর সঙ্গে। রাজগৃহের সঙ্গে বিম্বিসার বা অজাতশত্রুর যে তথ্যগুলোর মিল আছে, এই জন্য এইগুলোকে এক জায়গাতে রাখা। তো এখানে প্রচুর সংকলন আছে, টোটাল মনে হয় দাঁড়ান কয়েকটা দেখছি, এখানে সংকলন আছে 116টা। শুনলে তোমাদের মাথায় বাজ পড়তে পারে, কিন্তু এতগুলো পড়ার প্রয়োজন নেই। এটা আমি রেখেছি এই উদ্দেশ্যে যে মানে কোনোভাবেই যাতে এর বাইরে কোনো শর্ট নোট আসতে না পারে, সেই জন্য এই সংকলনটা করা। এবং এটা সত্যি বলতে কি, এটা 2022-এ কি, হ্যাঁ 2022 এটা আমি লিখেছিলাম। মানে তার আগে 2018, 19, 20, 21 4 বছরে আমি শর্ট নোটগুলো দিইনি। এগুলো সব যে বিনয়েন্দ্র চৌধুরীর বৌদ্ধ সাহিত্য থেকে আমি দাগ টাগ দিয়ে দিতাম, বা বৌদ্ধ কোষ যে বই আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এখন আমার বইগুলো আছে ওই দাগ দেয়া, ওগুলো থেকে সবাই জেরক্স করে নিত বা কেউ হয়তো লিখে নিল, ওইভাবে নিজেরা শর্ট নোটগুলো বানাতো। তো তোমাদের ক্ষেত্রে এই বিগত 2-3 বছর হচ্ছে যে শর্ট নোট লিখে একেবারে দেয়া হচ্ছে। তা সত্ত্বেও যাতে মানে কখনো কোনো অভাব না হয় সেই জন্যই সমস্ত রকমের শর্ট নোট দেওয়া আছে। এত কিছু করার প্রয়োজন নেই, কোনগুলো করবে সেগুলোর ওপর আমি মোটামুটি এবার বলবো। তবুও তোমাদের একখানা আমি রিকোয়েস্ট করছি যে যেহেতু পরস্পর সংবদ্ধ বিষয়, সেই জন্য তোমাদের একটু প্রয়োজন আছে প্রত্যেকটা একবার করে হলেও রিডিং করার।
কোনগুলো পড়বে মানে কোনগুলো মুখস্থ করবে এক্সামের জন্য সেটা তো আমি বলে দেবো, কিন্তু তা সত্ত্বেও তোমরা চেষ্টা করবে বাকিগুলোকে একটুখানি পড়ে নেওয়া, কেন সেগুলো কাজে লাগবে। এবং যদি সেখান থেকে মানে যেটা আমি সাজেস্টিভ ওয়েতে যেগুলো দেবো তার বাইরেও যদি কোনো কিছু আসে তাহলে মোটামুটিভাবে তোমরা লিখতে পারবে। এবার আরেকটি এর সম্বন্ধীয় বিষয়, সেটা হচ্ছে যে তোমাদের মনে হতে পারে যে এতগুলো পড়বো কী করে, বা একে তো 30 নাম্বারের জন্য এই 18-19খানা প্রশ্ন তো মনে হয় তৈরি করলাম, আবার শর্ট নোটগুলো করতে হবে। তো প্রথম কথা তো শর্ট নোটের জন্য 40 নাম্বার থাকছে, এমনি তৈরি করতে হতো। 40 নম্বরের এমসিকিউর প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের 3 থেকে 4 মাস তো মিনিমাম সময় লেগে যাবে। তো সেই জায়গায় এই শর্ট নোটগুলো তৈরি করতে 3 সপ্তাহ বড়জোর সময় লাগবে টোটাল যেগুলো দেওয়া হবে, তো এগুলো তৈরি করবে। আর একটা বিষয় হচ্ছে, অলরেডি তোমরা যে বিষয়গুলো পড়েছো মানে হিস্ট্রি অফ পার্লি লিটারেচার, হিস্ট্রি অফ আর্লি বুদ্ধিজম, সেখানের বিষয়বস্তুগুলোই এখানে ঘুরে ফিরে আছে হলো। তো সুতরাং খুব যে বেশি কিছু পড়তে হচ্ছে নতুন বিষয় তেমনটা কিন্তু নয়, মোটামুটি যে জিনিসগুলো পড়েছো তার ভিত্তিতেই হবে। এবং মজার বিষয়, আমরা যারা গ্র্যাজুয়েশন এমএ পড়েছি আমরা কেউ এই শর্ট নোট আলাদা করে তৈরি করতাম না, আমরা ওই মোটামুটি জিনিসগুলো পড়ে নিলাম বা এমনি ক্লাস ফাস করতে গিয়ে যেটুকু যা গল্প টল্প শুনেছি সেটাকেই গুছিয়ে গাছিয়ে মোটামুটি লিখে দিতাম। তো এখানে মোটামুটি এই নোট যেরকম স্টাইলে লেখা আছে এখান থেকে কিন্তু তোমাদের ফুল মার্কস পেয়ে যেতে পারো, মানে 10-এ 10-এর মতো, অ্যাটলিস্ট 8-9 তো পেতেই পারো, সেরকম লেখা আছে। আচ্ছা, এইটা হলো যে কথাগুলো বললাম ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার যেটা বিষয়, আমি যে 4খানা ক্যাটাগরি এখানে তৈরি করলাম তার মধ্যে আমি একটা একটা করে স্যাম্পল দেখিয়ে তোমাদের মানে স্ট্রাকচারটা কীরকম সেটা বলবো, তোমরা সেই ফরম্যাটে লিখবে, নিজেদের মতন ফরম্যাটও বানাতে পারো, অসুবিধার নেই, অবশ্যই দেখিয়ে নিও, বা তোমরা কোনো চাইলে নতুন ইনফরমেশনও অ্যাড করতে পারো, কিন্তু অ্যাটলিস্ট এই পয়েন্টগুলো যেন একটা শর্ট নোট থেকে বাদ না যায়। আচ্ছা, প্রথমে হচ্ছে যেটা গ্রন্থের নাম, এখান থেকে আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, ধরো ধম্মসঙ্গিনী। ধম্মসঙ্গিনী একটু পরে আছে, ধম্মসঙ্গিনী কি বলতে পারবে কেউ? অভিধর্ম পিটকের প্রথম প্রকরণ। এখন সেটা তোমরা অভিধর্ম পিটকের যে বড় নোট 30 নাম্বার সেটা করতে গিয়ে পেয়েছো। আচ্ছা, এখান থেকে আরেকটি জিনিস বলে দিই, যেটা তোমাদের আগেও বলেছিলাম, ডব্লু বলে যে সংখ্যা লেখা আছে, এটা হচ্ছে WBCS এর সালের প্রশ্ন। ডবল স্টার মানে হচ্ছে এটা এমএতে এসেছে, এমএর মানে আমি পড়েছি 18 সাল পর্যন্ত, তার মধ্যে আপডেট দেওয়া আছে এখানে, 16তে এসেছে, 15তে, 14তে এসেছে। 1 স্টার থাকে, যেমন 1 স্টার মানে গ্র্যাজুয়েশনে 10 সালে এসেছে, আমার গ্র্যাজুয়েশন 16 সালে, তো সেই পর্যন্ত আপডেট দেওয়া আছে। এটা দেওয়ার কারণ হচ্ছে গ্র্যাজুয়েশন, এমএ, মানে বিসিএস, এগুলো সব প্রশ্ন তো একই মানুষে করে মানে ঘুরে ফিরে, তো তাদের যে প্রবণতা কোনটাকে তুলবে সেইটা এখান থেকে রিভিউ পাবে। তো তোমরা যদি নিজেদের মতো সাজেশান করো, আমি তো একটু বড় সাজেশানই দেবো যাতে তোমরা বেশি করে পড়ো, সেখানে তোমরা কলম চালাবে এটা তো জানি, তো কলম যখন চালাবে মানে কাটছাট করবে তখন এইটাকে ফলো করবে যে কোনটা সবচেয়ে বেশি আসছে, এবং বিসিএসের কোনটা সবচেয়ে বেশি আসছে সেটাকে বেশি ফোকাস করবে, গ্র্যাজুয়েশন এমের দিকে নয়। আর ওভারঅল তো এমনিও দেখতে পারো যে টোটাল সবচেয়ে বেশি সংখ্যায় কোনগুলো আসছে কীভাবে। আচ্ছা, ধর্মসঙ্গিনী অ্যাকচুয়ালি একটা গ্রন্থ, গ্রন্থর ক্ষেত্রে কী কী দেখবে এগুলো পয়েন্ট আউট লিখে রাখো। গ্রন্থের যখন একটা নোট লিখবে, প্রথমে লিখবে গ্রন্থের যে অবস্থান কোথায় আছে, যেমন অভিধর্ম পিটকের প্রথম গ্রন্থ হচ্ছে ধর্মসঙ্গিনী, হলো এইটা পয়েন্টটা প্রথমে বলা হলো। অবস্থান বা এটাকে বলা যেতে পারে, তার যদি এই গ্রন্থটা কেউ লিখে থাকে তাহলে লেখকের উল্লেখ করবে। এরপরে এর অর্থ দেবে, ধর্মসঙ্গিনী বলতে কি বোঝায়। এখানে দেখো, ধর্ম বা মানসিক এবং ভৌতিক বিষয়বস্তুর এক প্রকার সংগ্রহ হলো। ধর্ম মানে হচ্ছে এই ধর্ম, আর সংগ্রহ হচ্ছে সঙ্গিনী।
এর অর্থটা বলা হলো গ্রন্থটা। 3 নম্বর হচ্ছে এই গ্রন্থের মানে বিষয়বস্তু কি সেটা বলবে, মূল বিষয়বস্তু কি, বিস্তৃত নয় কিন্তু, বিস্তৃত আবার পরে বলা হবে। তো বলছে এখানে অভিধর্মের অন্যান্য গ্রন্থের মতোই শুরুতে মাতৃকা বা আলোচ্য বিষয়ের তালিকা প্রদান করে প্রশ্নোত্তর রীতিতে বিষয়বস্তুর উপস্থাপন করা হয়েছে। এর স্থলে অন্তর্জগৎ ও বাহ্যিক জগতে সূক্ষ্ম স্থূল যাবতীয় বিষয়কে গুণগতভাবে কুশল অকুশল অব্যকৃত এই 3 ভাগে ভাগ করা হয়েছে। হলো তাহলে মেন বিষয়বস্তু কি, মানে মানে ইটারনাল এবং এক্সটার্নাল এই দুরকমই যাবতীয় যে বিষয় আছে সেগুলোকে কুশল মানে হচ্ছে ভালো, অকুশল মানে মন্দ, আর অব্যকৃত মানে যেটা না ভালো না মন্দ, এই 3 ভাগে ভাগ করা হয়েছে। তো এইটা হচ্ছে ধর্ম সংকরণীর মেন বিষয়। হলো এরপরে 4 নম্বরে যেটা দেবে সেটা হচ্ছে অধ্যায় বিভাগ। এখানে বলা হচ্ছে দেখো যে তবে গ্রন্থটিতে ধর্ম এখানে নিক্ষেপের ব্যাপারটা কোথায় আছে, ও আচ্ছা এই যে, তবে গ্রন্থটিতে প্রকৃতি অনুসারে চিত্ত চৈতসিক রূপ এবং নিক্ষেপ এই 3টি ভাগ আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফিজিক্যাল ক্যাটাগরি যদি বলা হয়, ফিজিক্যাল যে একটা চ্যাপ্টারাইজেশন সেইটা, উপরে যেটা বলে সেটা বিষয়বস্তু, এটা হচ্ছে তার একটা অধ্যায় মানে এর কাঠামোটা এই ধরনের। তো এক্ষেত্রে এই হলো বিষয়বস্তু। 5 নাম্বার হচ্ছে ওই যে অধ্যায় বিভাগ দেখানো হলো তার একটা বিবরণ। প্রথমে এইটা বলে যে এই টপিক আছে, এবারে তার ডিটেলসে বলছে যে চিত্তর মধ্যে 121 প্রকারের চিত্ত, চৈতসিক শুধু 52 প্রকারের চৈতসিক এবং তাদের পারস্পরিক সম্বন্ধ প্রদর্শিত হয়েছে। পাশাপাশি রূপ বা বাহ্যবস্তুর মহাভূত বা পৃথিবী, অপ, তেজ, বায়ু এই মূল 4 ভাগ এবং তাদের কাঠিন্য, তরল্য ইত্যাদি ভূতোৎপন্ন ভেদে 27 প্রকার রূপের আলোচনা করেছে। চিত্ত 121টা, চৈতসিক 52টা, আর রূপ হচ্ছে 27টা, তার ডিটেলস দেওয়া হলো। এছাড়া আরও যদি কিছু থাকে এক্সট্রা, বৌদ্ধ মতে জীব জগতের সৈন্য বিভাগ এইসব বলা হয়েছে। কামলোকের 3 স্তর, রূপলোকের, এইটা হচ্ছে বৌদ্ধ মতে আমাদের স্বর্গ নরক পাতাল বা আমাদের যে মর্তলোক এরকম ভাগ হচ্ছে। বৌদ্ধ মতে বলা হয় যে কামলোক, তারপরে রূপলোক, তারপর অরূপলোক, 3খানা লোক আছে। এগুলো এত জানার প্রয়োজন নেই আপাতত। এবং সর্বোপরি লোকোত্তর নির্বাণ আছে। এই পর্যন্ত ডিটেলসগুলো দেওয়া হলো 4 নম্বরে। আর কিছু জিনিস দেয়া যায়, যেমন হচ্ছে 5 নম্বরে লিখছি, ধরো তার একটা কমেন্ট যদি বলা হয় এই গ্রন্থটার উপরে, সব জায়গায় হয়তো এটা থাকবে না, তুলনা করা যেতে পারে যে এই গ্রন্থটার বিষয়বস্তু সম্পর্কে কোনো একটা রিভিউ দেওয়া হলো। এখানে যেমন লেখা নেই, কিন্তু লিখলে এটা বলা যেতে পারে যে অভিধর্ম পিটকের যে মূল বিষয়বস্তু তার সংকলন হচ্ছে ধর্মসংগণীতে। ধর্মসংগণী যেন আদি গ্রন্থ, সেটা থেকে অন্যান্য অভিধর্ম যে শাস্ত্রগুলো সেগুলো যেন ডিরাইভ হয়েছে, এটা একটা কমেন্ট হলো। অনেক সময় সমালোচনা থাকে, ধরো ধর্মসংগণীর সঙ্গে অন্য কোনো গ্রন্থের একখানা সমালোচনা রইল। ধরো যদি তোমাদের বলা হয় বিনয় পিটকে, যদি বিনয় পিটক বলছি, ধরো দীর্ঘনিকায় প্রসঙ্গে বলা হচ্ছে, দীর্ঘনিকায়ে তুমি বললে যে দীর্ঘনিকায় বড় বড় সংকলন আছে, মানে দীর্ঘ আকারে সূত্রের, কিন্তু সে স্থলে অন্যান্য নিকায়ে যেমন মধ্যম নিকায়ে মধ্যম আকৃতির সূত্র আছে, ক্ষুদ্র নিকায়ে ক্ষুদ্র আকৃতির সূত্র আছে, একটা সমালোচনাত্মক একটা কথা বলা হলো। সেখানে অনেক সময় বিশিষ্টতা, কোনো বিশিষ্ট বিষয় থাকলে সেটা বলা যেতে পারে। যেমন ধরো বিনয় পিটকের ভিক্ষু বিভঙ্গকে যদি বলা হয়, ভিক্ষু বিভঙ্গ প্রসঙ্গে আমরা বলতে পারি যে বিনয় পিটকের যে মূল নিয়ম পাতিমোক্ষ, তার এক্সপ্লেনেশন, তার ব্যাখ্যা হচ্ছে ভিক্ষু বিভঙ্গ। হলো ধরো যদি বিশুদ্ধিমগ্গ প্রসঙ্গে বলা হয়, এগুলো তোমরা পড়েছো মোটামুটি, টুকটাক লেখাও দেখিয়েছো, সেই জন্যই বলছি। বিশুদ্ধিমগ্গ সম্পর্কে কমেন্ট করা যায় যে বিশুদ্ধিমগ্গ হচ্ছে থেরবাদ যে বৌদ্ধ দর্শন, তার যাবতীয় বিষয়বস্তুর একটা সুন্দর সংকলন। তো এটা কমেন্ট করা যেতে পারে।
তো এই জায়গাটা ধরো 5 নাম্বার টপিকে থাকবে, সেখানে কোনো সমালোচনা থাকতে পারে, সেখানে কোনো তুলনামূলক কোনো আলোচনা থাকতে পারে অন্য গ্রন্থের সঙ্গে। যদি সেই গ্রন্থের কোনো বিশিষ্ট স্পেসিফিক মানে ইউনিক যদি কিছু বিষয় থাকে সেটা এই জায়গাতে উল্লেখ করা যেতে পারে। আর শেষে যেটা দিতে পারো সেটা হচ্ছে ওই গ্রন্থের উপর যদি কোনো টিকা থাকে, যেমন ধর্মসঙ্গনির ওপর বুদ্ধ ঘোষ লিখেছেন অর্থশালিনী বলে টিকা হলো। অন্য কোনো গ্রন্থ দেখালে ধরো এর পরে বিভঙ্গ আছে, বিভঙ্গতেও দেখো সেম জিনিস আছে, এখানে বলা হচ্ছে দ্বিতীয় গ্রন্থ হচ্ছে বিভঙ্গ, বিভঙ্গের অর্থ বলা হলো, এখানে বিভঙ্গের বিষয়বস্তু বলা হলো, তারপরে 18টা পরিচ্ছেদ আছে সেগুলো বলা হলো, তারপর এখানে কিছুটা ডিটেলস দেয়া হয়েছে, আর এর টিকা লিখেছেন বুদ্ধ ঘোষ। সব নোটের মধ্যে হয়তো ওই প্রত্যেকটা ফরম্যাট নেই, কিন্তু ওভারঅল এই জিনিসগুলো রাখবে, এই ইনফরমেশানগুলো রাখবে। তুমি হয়তো কোনো ইনফরমেশান আগে দিলে, কোনোটা পরে দিলে, বা একটু অন্যভাবে লিখলে আলাদা কথা, কিন্তু এই একটা মানে গ্রন্থ বিষয়ক যখন লেখা হবে তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো রাখতে হবে। ঠিক আছে, আশা করি এই কথাগুলো তোমরা লিখে নিয়েছো। আচ্ছা, এই একটা টপিক গেল। এরপর আমরা স্থান বিষয়ক যে নোটগুলো আছে সেটা দেখব। তার জন্য আমি এখান থেকে রাজগৃহ যে নোট আছে সেটা দেখাচ্ছি। এখানে সব কিন্তু পড়তে হবে না, এটা কিন্তু বিশাল বড় সংকলন আছে, তোমাদের এত পড়ার প্রয়োজন নেই, এবং গ্র্যাজুয়েশনের মেয়েতেও এত কিছু আসে না। এগুলো জাস্ট মানে বেশ খাতা ভরানো বা বই ভরানোর জন্য বানানো হয়েছে। কোথায় গেল? 52 না 62 নাম্বারে আছে। নালন্দা, কিচ্চকুট, পাটলিপুত্র, রাজগৃহ। আচ্ছা, আর একটা বিষয় যেটা তোমাদের একদম ভূমিকাতেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে বিসিএসে যেগুলো এসেছে, আমি যতদূর পর্যবেক্ষণ করে দেখলাম, মানে বিসিএসের যে শর্ট নোটগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে বিসিএসের সিলেবাসে যেগুলো আছে, সিলেবাসের মধ্যে যে টপিকগুলো মানে আছে সেগুলোকে রাখা হচ্ছে। ধরো তোমাদের সিলেবাসের পাঠ্যাংশের মধ্যে যে যে জায়গাগুলোর নামের উল্লেখ আছে সেগুলোকে রেখেছে, যেমন রাজগৃহ আছে, সূত্র যে আছে কি কূটদন্ত সূত্র হচ্ছে রাজগৃহের উল্লেখ আছে, সিঙ্গালবাদে রাজগৃহের উল্লেখ আছে, তারপরে আর কিসে আছে, ম্যারেজ অফ বিশাখাতে রাজগৃহের উল্লেখ আছে। এইরকম যে জায়গাগুলোতে এই মেনশনগুলো আছে সেগুলোকে রেখেছে। তারপর ধরো যে ব্যক্তিটার নাম উল্লেখ আছে তাকে রেখেছে, এই ধরনের। আচ্ছা, তো স্থানের নাম যখন লেখা হবে, মানে স্থানের ওপর নোট, তখন কি কি দেয়া হবে? প্রথম হচ্ছে সেই স্থানের অবস্থান। ধরো কোথাও যদি নদ নদীর ধারে থাকে সেটা বলতে হবে। এখানে যেমন এটা পরে লেখা হয়েছে, এটি বৈকুল্য, বৈভার, পাণ্ডব, বৃদ্ধকূট, ঋষিগিরি, এই 5টি পর্বত বেষ্টিত ছিল এবং গিরিব্রজ নামে অভিহিত হলো। তারপরে হচ্ছে পরিচয়, এগুলো লিখবে। আচ্ছা, আর একটা বলে দিচ্ছি, আমি তো এখানে একটা করে স্যাম্পল দেখাচ্ছি, তোমাদের কাজ হচ্ছে তোমরা যখন বাড়িতে নোটগুলো পড়বে, একটা দুটো যতগুলোই পড়ো, তখন তোমরা এই নোটের মধ্যে এরকম লিখে নেবে, এইটা হচ্ছে এই পরিচয় বিষয়, এইটা হচ্ছে তার অবস্থান। ধরো যদি পাটলিপুত্রের কথা বলা হয়, এরপরেই পাটলিপুত্র আসে। বুদ্ধের সময় ক্ষুদ্র গ্রাম ছিল পাটলিপুত্র, এটা বলা হলো এখানে। পাটন গ্রামে অবস্থান করছেন, এখানে উল্লেখ নেই, কিন্তু গঙ্গা এবং সোন নদী সঙ্গমস্থলে অবস্থিত হচ্ছে পাটলিপুত্র, বর্তমান যে পাটনা।
এটা হয়তো উল্লেখ নেই, এটা তোমরা এখানে পয়েন্টে উল্লেখ করে দিতে পারো যে এই জায়গাতে ছিল সেকালে। তাহলে পরিচয়ের জায়গায় বলা হচ্ছে যে মগধের রাজধানী ছিল রাজগৃহ। পাটলিপুত্রের ক্ষেত্রে পরিচয় বলা যেতে পারে যে পাটলিপুত্র অজাতশত্রু পাটলিপুত্রের রাজধানী স্থানান্তর করেছিলেন। এই হলো থার্ড বিষয় যেটা লিখবে, সেটা হচ্ছে যে এই জায়গার মধ্যে বিশিষ্ট কোনো জায়গা থাকলে বিশিষ্ট স্থান লিখছি। এখানে যদি কোনো বিশিষ্ট স্থান থাকে সেগুলো উল্লেখ করবে। রাজগৃহ হচ্ছে সেকালে রাজধানী। এখনকার কলকাতা বললে সেখানে অনেক কিছু জায়গা আছে। তো গৃদ্ধকূট, গৌতম, ন্যাগ্রধারাম, চোর প্রপাত, তপোদারাম, বিম্বি, এখানটা এরকম কেন হলো? মনে এখানে কোনো শব্দ বাদ গেছে। সেখানটা লিখবে, একটু নোট করে নাও যে রাজগৃহ নোটে লিখবে যে ইত্যাদি স্থান ছিল। এটা মনে হয় মানে বাই ডিফল্ট কোনো একটা লাইন হয়তো ডিলিট হয়ে গেছে। আমি সেরকম হলে আরেকবার দেখে নেবো, মানে হাতে লেখা যে নোট আছে সেখান থেকে। আচ্ছা, বিম্বিসার সুকল্পিতভাবে রাজনীতি নির্মাণ করিয়েছিলেন। এখানে এই যে ওইটাই হচ্ছে বিশিষ্ট স্থান। বেনুবন, চিতবন, জ্যোষ্ঠীবন, জীবকের আম্রবন প্রভৃতি প্রসিদ্ধ উদ্যান ছিল। এই তার ভেতরে কি কি জায়গা আছে সেগুলো সম্পর্কে বলা হচ্ছে। এবারে হচ্ছে এই যে জায়গাটার নাম বলো, সেখানে যদি কোনো স্পেসিফিক ঘটনা কোনো থাকে, কোনো ইভেন্ট হয়ে থাকে বুদ্ধিজম রিলেটেড বা বুদ্ধ রিলেটেড, সেইগুলো উল্লেখ করা হয়। রাজগৃহ প্রসঙ্গে বলা হচ্ছে বোধিলাভের পূর্বে বুদ্ধ এখানে এলে বিম্বিসার তাকে কঠোর তপশ্চর্যার পরিবর্তে ক্ষত্রিয় ধর্ম পালন করতে বলেন এবং নিজের রাজ্যের অর্ধাংশ দিতে চান। মানে রাজগৃহটাকে হাফ, মানে মগধ রাজ্যকে হাফ দিয়ে দিতে চেয়েছিলেন এইটা। বুদ্ধ সেটা প্রত্যাখ্যান করেন এবং বোধিলাভের পর যখন রাজগৃহে আসেন তখন বেনুবন উদ্যান দান করা হয়। এখানে বুদ্ধের শিষ্য সারিপুত্র মৌদ্গল্যায়নের ব্রহ্মজা হয়। এখানে ব্রহ্মজাল সূত্র, সামান্যফল সূত্র, সিংহালবাদ সূত্র প্রভৃতি উপদিষ্ট হয়। বুদ্ধের পরিনির্বাণের পরে এখানে বুদ্ধের দেহাস্থির প্রস্তুত নির্মাণ হয়। রাজগৃহে প্রথম সঙ্গীতি নির্বাচন হয়। 500 জন ভিক্ষু এখানে ধর্মবিনয় পালন করেন। আর অজাতশত্রু পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করলে রাজগৃহের গৌরব ম্লান হয়ে যায়। এখানে তাহলে রাজগৃহতে কি কি ঘটনাবলী হয়েছে তার একটা অনেক কিছু বলা হলো। আর লাস্ট বলবো না, 3-এর পর এখানে 4 বলতে পারি, সেটা হচ্ছে এই জায়গাটার গুরুত্ব সম্পর্কে কিছু লেখা। তো অলরেডি এখানে যে ইভেন্টগুলো বলা হয়েছে সেগুলোই এর গুরুত্বের মধ্যে পড়ে। অ্যাটলিস্ট এই যে বুদ্ধের সারিপুত্র মৌদ্গল্যায়নের প্রব্রজা হয়, এই বড় বড় সূত্র, এগুলো খুব ইম্পর্টেন্ট সূত্র, ব্রহ্মচার সামান্যফল, এগুলো এখানে উপদিষ্ট হয়। তারপরে এখানে যে বলা হচ্ছে যে প্রথম বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয়, এখানে ধর্মবিনয় সংকলন হয় বুদ্ধ বচনের, এটা তো এর গুরুত্বের বিষয়। তো গুরুত্ব হয়তো আলাদা করে লেখা থাক বা না থাক, কিন্তু সেই টপিকটা এখানে থাকছে। তা তোমরাও লিখতে পারো যে মানে এইটাকে হাইলাইট করে গুরুত্ব ব্যাপারটাকে কীরকমভাবে, যে বৌদ্ধ সাহিত্য মানে বৌদ্ধ ধর্মের ইতিহাসে রাজগৃহের স্থান বা রাজগৃহ নগরীটির গুরুত্ব অপরিসীম, কারণ এখানেই প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় এবং যে ধর্মবিনয় সংকলন হয়। তাহলে যেটা এই কথনের টপিকটা লেখা ছিল সেটাকে হাইলাইট করে বলে দেওয়া হলো যে এই রাজগৃহ যে জায়গাটা, এটার গুরুত্ব কোথায়। বোঝা গেল? এটা হয়তো সব নোটে লেখা থাকবে না, কিন্তু সেখানে তোমরা এটা উল্লেখ করতে পারো নিজেদের ভাষাতে। আর লাস্ট 5 নম্বরে কি দেবে, সেটা হচ্ছে এই জায়গাটা বর্তমানে কোথায় আছে। তো বর্তমানে এটি বিহারের রাজগীর নামে স্বতন্ত্র জেলা রূপে পরিচিত হলো। এটা আমি আর একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি 5টা জিনিসের। এটা বর্তমান অবস্থা লিখে দিই।
খুব মাথা কাটিয়ে লেখা, আমরা গ্র্যাজুয়েশনে এত সুন্দর করে পড়িনি। তো আশা করি আমাদের থেকে তোমরা নাম্বার আরও বেশি পারো যদি এইভাবে লিখতে পারো। আচ্ছা, পাটলিপুত্রটা এক্সপ্লেন করছি। দেখো, পাটলিপুত্র প্রথমে বলা হচ্ছে যে বুদ্ধের সময়ে ক্ষুদ্র গ্রাম রূপে পরিচিত ছিল। শেষ জীবনে বুদ্ধ নালন্দা হতে বৈশালী যাবার পথে পাটলি গ্রামে অবস্থান করে। তার মানে এটা অবস্থানের জায়গাটা বলা হচ্ছে, যে নালন্দা এবং বৈশালীর মাঝে পাটলি গ্রাম একটা জায়গা পড়ত, এই হলো অবস্থান। এরপরে মগধরাজ অজাতশত্রু ব্রিজিতের প্রভাব খর্ব করার জন্য এখানে নগর নির্মাণ করার। তো এর একটা পরিচয় দেওয়া হচ্ছে, যেখানে নগর, অ্যাকচুয়ালি নগর বলতে এখানে রাজধানী, এখানে কথাটা উল্লেখ করা হয়নি। তো এর পরিচয় কি না, এখানে অজাতশত্রু রাজধানী নির্মাণ করেছে। এটা মগধ যে সাম্রাজ্যের সেকেন্ড ক্যাপিটাল। এবারে এটার এখানে বলা হচ্ছে বুদ্ধ ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই নগর ভারতবর্ষের শ্রেষ্ঠ নগর হবে ইত্যাদি, এবং বাস্তবিক এটা নগর হয়েছিল। অজাতশত্রু থেকে অশোকের সময় পর্যন্ত মোটামুটি পাটলিপুত্রই রাজনৈতিক কেন্দ্র হইতে পরিণত হয়েছিল। তো এইখানে এটা গুরুত্ব বিষয় হলো এর, পাটলিপুত্র গঙ্গা সন্নদীর মাঝে ছিল বলে এটা অবস্থান বিষয় হলো। এবং এখানের বিশিষ্ট ঘটনা যদি বলা হয় তো অশোকের সময় বহু বৌদ্ধ বিহার নির্মিত হয়। হিউয়েন সাং এখানে আসেন। এখানে একটি কথা উল্লেখই হয়নি, বলো দেখি পাটলিপুত্রের সবচেয়ে মানে বুদ্ধিস্ট পার্সপেক্টিভে সবচেয়ে বেশি গুরুত্ব কোথায়, দেখি কে বলতে পারে। হ্যাঁ, এটা এখানে উল্লেখ হয়নি, তাহলে গুরুত্ব জায়গাতে এই কথাটা অ্যাড করা যায় যে তৃতীয় সঙ্গীতই হয়েছিল। এবার বুঝতে পারলে কেন আমি বললাম যে আমরা কিন্তু এটা আলাদা করে পড়তাম না, মানে যেটুকু নলেজ আছে সেটাকে ভিত্তি করে লিখতে হবে। এখানে তোমরা অনেক কিছু পয়েন্ট অ্যাড করলে করতে পারো, অবশ্যই দেখিয়ে নিও, মানে চেক করিয়ে নিও একবার। তো এই গুরুত্বের বিষয় গেল। এবং অবস্থানের যদি বলা হয়, শেষে দেখো বলা হচ্ছে বর্তমানে পাটলিপুত্র পাটনা নামে পরিচিত, যেটা বিহারের ক্যাপিটাল হলো। এইরকম হচ্ছে। এবারে ব্যক্তির একটা এক্সাম্পল দেওয়া হবে। ব্যক্তির এক্সাম্পল দেওয়া হচ্ছে আনন্দকে দিয়ে। নালন্দা মহাপ্রজাপতি গৌতমী দেবদত্ত আনন্দ, দেখেছো 17, 12, 7, 6। আনন্দ ভীষণ পরিচিত ব্যক্তিত্ব, এই জন্য এতবার এসেছে। তো আচ্ছা, ব্যক্তি বিষয়ে যখন থাকবে, প্রথমে যেটা লিখতে হবে তার বংশ পরিচয়। আমি যে ক্যাটাগরিগুলো বলছি হুবহু যে সেই রকম লিখতে হবে তা না, মানে ওই পরপর ওই ফরম্যাটে, কেননা এই লেখাগুলোতেও অনেক জিনিস হয়তো মিসিং আছে, কিন্তু এই টপিকগুলো যেন থাকে একটা লেখার মধ্যে। বংশ পরিচয় দেখো, সিদ্ধার্থ গৌতমের কুল্লতা মানে কাকা। শাক্যবংশীয় অমৃতদনের পুত্র ছিলেন আনন্দ, মানে বুদ্ধের সিদ্ধার্থের খুড়তুতো ভাই। কথিত আছে এটা তার পরিচয়। এই বংশ পরিচয়। এবারে তার একটা মোটামুটি জীবনী দিতে হবে। এবারে তার একদম জন্ম থেকে শুরু হলো। জন্মের পর শাক্য বংশীয়দের মধ্যে আনন্দ ধারা প্রবাহিত হয়েছিল বলে তার নাম রাখা হয় আনন্দ, মানে নামকরণের বিষয়টা বলা হলো। মহাপ্রজাপতি গৌতমীর ক্ষেত্রে এরকম দেখবে উল্লেখ আছে যে তিনি গৌতমী তার গোত্র। আর মহাপ্রজাপতি মানে তিনি অনেক মানুষকে নেতৃত্ব প্রদান করবে, মানে অনেক প্রজার প্রতি মানে নেত্রী, এই অর্থে তিনি মহাপ্রজাপতি হয়েছিলেন। তো ভিক্ষুণী সংঘ যে প্রতিষ্ঠা হয়েছিল মহাপ্রজাপতি গৌতমীর হাত ধরে, এবং তিনি ছিলেন সংঘ নায়িকা, মানে ভিক্ষুণী সংঘের যে সবার উপরে তার অবস্থান, মানে তিনি পরিচালনা করতেন। তো ওই জন্য মহাপ্রজাপতি গৌতমী। বুদ্ধ ঘোষের নামে বলা হয় যে বুদ্ধের মতন তার ঘোষ মানে কণ্ঠস্বর ছিল, তো ওইটা তার নামকরণের বিষয়। তারপর এখানেই জীবনী চলছে। নির্বাণ লাভের পর বুদ্ধ কপিলাবস্তু এলে ইনি অমুক জায়গাতে প্রব্রজিত হন, মানে সন্ন্যাস গ্রহণ করেন।
তার উপাধ্যায় ছিলেন পূর্ণ মন্ত্রায়ণী পুত্র। তিনি মহাপ্রজাপতি গৌতমীর প্রব্রজা লাভের ব্যবস্থা করেন। এখানে দু চার কথা লেখা আছে, মানে যেটা ওই তোমরা পড়েছ, কিন্তু পড়ানো হলো ভিক্ষুণী সংঘকে, যে বুদ্ধ প্রথমে ভিক্ষুণী সংঘের অনুমতি দিতে চাইছিলেন, তো আনন্দটা কায়দা করে বের করেন। আচ্ছা, তারপরে এইসব এখানে বলা হচ্ছে যে সেবক রূপে নিযুক্ত হন আনন্দ। তারপর এইগুলো মোটামুটি আছে। তারপর হচ্ছে তৃতীয়তে তার যদি কিছু কৃতিত্ব থাকে, যেমন এখানে বলা হচ্ছে যে ইনি যে দক্ষ ছিলেন, মানে সেবক হিসেবে যে দক্ষ ছিলেন, সেটা বুদ্ধ স্বয়ং উল্লেখ করছেন। এটা মহাপরিনির্বাণ সূত্রের 5th চ্যাপ্টারে বুদ্ধ বলছেন যে আমার যত সেবক আছে তাদের মধ্যে আনন্দ হলো শ্রেষ্ঠ। এছাড়া তিনি শ্রেষ্ঠ শ্রুতিধর বা ধর্মধর এবং শ্রুতিমান রূপে নির্দিষ্ট হন। এটা কি বলছি, আচ্ছা এখানে আর একটা হচ্ছে যে কৃতিত্ব বা ধরো যদি তার কোনো উপাধি থাকে বা গুরুত্ব থাকে, সেটা যেমন বুদ্ধঘোষ প্রসঙ্গে যদি বলা হয়, বুদ্ধঘোষ হচ্ছেন ত্রিপিটকের টিকাকারদের মধ্যে সর্বাগ্রগণ্য। যদি উপালির কথা বলা হয়, উপালি হচ্ছেন বিনয়ধরদের মধ্যে শ্রেষ্ঠ, মানে বিনয় শাস্ত্রে পণ্ডিত। আনন্দ হচ্ছেন এইরকম ধর্মধর, ধর্ম অর্থে যে তত্ত্ব বা বুদ্ধের যে বাণী, সেগুলো বিষয়ে আনন্দর জ্ঞান হচ্ছে সবচেয়ে বেশি। এরকম বিভিন্ন বিষয়ে বিভিন্ন জনের কৃতিত্ব ছিল বা তাদের অনেক সময় উপাধি থাকতো, তো সেই বিষয়টা তারপর উল্লেখ করা হলো। আর তারপর হচ্ছে তার দেহত্যাগ কীভাবে হয়েছিল এইসব এখানে বলা হলো। যে অতীত হচ্ছে 120 বছর বয়সে রোহিণী নদীর তীরে ধ্যান সহযোগে তিনি পরিনির্বাণ লাভ করেন। দেহত্যাগের বিষয়টা এটা 5 নম্বরে। এটা সবার ক্ষেত্রে উল্লেখ নেই, দু একজনের ক্ষেত্রে উল্লেখ আছে হলো। তো এই ফরম্যাট যদি আর একটা দেখাই, এখানে ধরো দেবদত্ত অতটা ইম্পর্টেন্ট নয়, মহাপ্রজাপতি গৌতমীটা দেখাচ্ছে 15 সালে এসেছে। তো দেখো এখানে বলছে অবদান অনুসারে মহাপ্রজাপতি গৌতমী ছিলেন দেবদহের অঞ্জন এবং সুলক্ষণার কন্যা, এই বংশ পরিচয় হলো। আর বলছে মহাবংশে বলা হয়েছে যশোধরা দণ্ডপাণি ও সুপ্র বুদ্ধকে তার ভ্রাতা মহামায়াকে ভগিনী বলে উল্লেখ করা হয়েছে। এখানে আর একটা ওই বংশ পরিচয় বলা হচ্ছে অন্যরকমভাবে। তারপরে তার এবার জীবনীর বিষয়টা শুরু হচ্ছে। গণকেরা বলেন যে তিনি বহুজন তার অনুগামী হবে, তাই তার নাম হয় মহাপ্রজাপতি, অপরপক্ষে গৌতমী তার গোত্র নাম। তারপর শুদ্ধোধনের সাথে বিয়ে হয়। সিদ্ধার্থের যে মা, তার মহামায়া মৃত্যুবরণের পর তিনি সিদ্ধার্থকে পালন করেন। তার নিজের সন্তানের নাম ছিল নন্দ। তিনি নিজে প্রব্রজার অনুমতি চান বুদ্ধের কাছ থেকে। তারপর এই যে ঘটনা, যেটা মানে ফাইনালি যে বুদ্ধ অনুমতি দান করেন বৈশালী কুটাগার শালায় অষ্টগুরু ধর্ম পালনের অঙ্গীকারবদ্ধ হন, এই সব কথাগুলো এখানে বলা। তো এখানে তার যে উপাধি বা কৃতিত্ব, সেটা এখানে কিন্তু উল্লেখ নেই, মিসিং আছে। এই জায়গাগুলো তোমাদের কিছু কিছু যদি কেউ আগ্রহী হও, আমি বলে দেবো কোন জায়গা থেকে পড়বে। তাও আমি বলে দিচ্ছি, ব্যক্তিদের যে গুরুত্ব, মানে কে কোন বিষয়ে দক্ষ ছিলেন, সেই বিষয়ে বুদ্ধ কিছু বলেছেন কি না, যে যেমন আনন্দ প্রসঙ্গে বলছেন আমার সেবকদের মধ্যে শ্রেষ্ঠ, এই জিনিসগুলো পাবে অঙ্গুত্তর নিকায়ের প্রথম যে নিপাত আছে, একনিপাত, এর এতদগ্র বর্গ একটা এতদগ্র কি আমার একটা না, শব্দটা অন্যরকম, এইখানে এগুলো উল্লেখ আছে। এটা বাংলা অনুবাদটা যদি দেখো তাহলে পেয়ে যাবে। তোমাদের যদি কৌতূহল হয় আমি তাহলে দেখিয়ে দেবো। এখানে তো পিডিএফে, হ্যাঁ পিডিএফে তো দেখানো যায়, দাঁড়াও। অঙ্গুত্তর নিকায় সূত্রপিটক, অঙ্গুত্তর নিকায় প্রথম বর্গ, বাংলা অনুবাদ কোথায় আসে? অঙ্গুত্তর নিকায়
বাহ, এখানে এইগুলো দেখাচ্ছে একনিপাত বর্গ, এই যে একনিপাতের মধ্যে আছে, কিন্তু এখানে এতদর্ঘ বর্গ নেই কেন? আচ্ছা, এই পিডিএফ এর সূচিপত্র দেখি, নিবরণ গ্রহাণ, এই যে 14 নম্বর বর্গ 35 পৃষ্ঠা আছে, এটা লিখে রাখতে পারো। পিডিএফ না হয় দিয়ে দেবো, আর না হলে তোমরা অ্যাপে দেখে নিতে পারো। পালি ত্রিপিটক বিটা বলে যে অ্যাপ আছে, সেখানে ত্রিপিটকের বাংলা বা ইংরাজি দুটোই পেয়ে যাবে, কিন্তু এটা কিন্তু আমি অনলাইনে দেখাতে পারবো না, এটা তোমাদের সামনাসামনি দেখাতে হবে যে কীভাবে অ্যাপটাকে ইউজ করতে হবে। তো আপাতত এখান থেকে দেখে নাও, 14 নম্বরে হচ্ছে 35 পেজে আছে, তাহলে এখান থেকে 35 পেজ বার করি। এইখানে বলছে, এই দেখো, আমার ইয়েদের মধ্যে অজ্ঞাত কৌণ্ডিন্য প্রাচীনদের মধ্যে শ্রেষ্ঠ, প্রজ্ঞাবানদের মধ্যে সারিপুত্র শ্রেষ্ঠ, ঋদ্ধিবানদের মধ্যে মৌদ্গলায়ন শ্রেষ্ঠ, এ মহাকাশ্যপ, অনুরুদ্ধ, কালী, গোধা, লকুণ্ঠক, ভদ্রীয়। এটা একটু 2-4 লাইন পড়ো, তোমাদের পাঠ্যের মধ্যে যেগুলো আসে সেগুলো দেখতে পারো। কচ্ছায়ন, তুল্যপন্থক, সুগতি, আনন্দ কোথায়, কংঘারে মতো, খদিরবনি, এই নামগুলো সব পালিতে বলে একটু ফটোমটো লাগছে। রাষ্ট্রপাল, কুণ্ডধান, বঙ্গীশ, অঙ্গন্ত, পিলিন্দি বৎস, মহাকাশ্যপ না কুমার কাশ্যপ। এই যে শাবকদের মধ্যে বহুশ্রুতদের মধ্যে আনন্দ, স্মৃতিমানদের মধ্যে আনন্দ, গতিমানদের মধ্যে আনন্দ, ধৃতিমানদের মধ্যে আনন্দ, উপস্থাপকদের মধ্যে তথাগতের ব্যক্তিগত সেবকদের মধ্যে পিএ যেমন হয় আনন্দ শ্রেষ্ঠ, এইরকম পেয়ে যাবে। তো তোমাদের কিন্তু একটা সবার নাম দিয়ে কিন্তু শর্ট কোশ্চেন আসে না, সিলেক্টেড আসে, সেগুলো তো আমি এমনি তোমাদের লিস্ট করে দিয়ে দেবো। তো তাদের সম্পর্কে কে কী বিষয়ে শ্রেষ্ঠ ছিলেন, বুদ্ধ স্বয়ং যে বলেছেন, এটা লিখতে পারো। এবং লেখার ক্ষেত্রে তোমাদের যেটা বলেছিলাম, স্ট্যাটিস্টিক্স, প্রপার নাউন, এগুলো দিলে খুব ভালো হয়। তো সেক্ষেত্রে ওইটা উল্লেখ করবে। অঙ্গুত্তর নিকায়ের একনিপাতের এতদর্ঘ বর্গে উল্লেখ করা হয়েছে যে অমুক হচ্ছেন অমুক বিষয়ে শ্রেষ্ঠ, হলো। এবং ভিক্ষুণীদের মধ্যেও দেখবে এগুলো আছে, এই যে ভিক্ষুণীদের মধ্যে প্রাচীনদের মধ্যে মহাপ্রজাপতি, গৌতমী, অগ্রবর্ণা, এই খেমা, পটাচারা, ধম্মদিন্না, নন্দা, এদের এত নাম নেই তোমাদের পাঠ্যর মধ্যে। উপাসকদের মধ্যে বলছে, যেমন সুদত্ত হচ্ছে দায়কদের মধ্যে, যারা দান করে তাদের মধ্যে অগ্রগণ্য, এইরকমভাবে আছে। আচ্ছা, এটা নিয়ে এখন বেশি মাথা ঘামিও না, আগে যেগুলো নোটে যেটুকু আছে সেটা পড়ো, ভবিষ্যতে যখন মানে পারফেকশনের যখন প্রয়াস করবে তখন এই জিনিসগুলো দেখতে পারো। আচ্ছা, তো এই বিষয়গুলো আছে। আর শেষে দেখে 120 বছর বয়সে তিনি ঋদ্ধি সহযোগে পরিনির্বাণ লাভ করেন। ঋদ্ধি মানে হচ্ছে অলৌকিক ক্ষমতা। তো এই গেল তাহলে ব্যক্তির বিষয়। তাহলে একটা গ্রন্থ শর্ট নোট কীভাবে লিখতে হবে বলা হলো, একটা স্থানের শর্ট নোট কীভাবে লিখতে হবে বলা হলো, একটা ব্যক্তির শর্ট নোট কীভাবে লিখতে হবে বলা হলো। এরপরে তোমাদের যে একটা সেক্ট মানে একটা বৌদ্ধ শাখার শর্ট নোট কীভাবে লিখতে হবে সেটা আমি বলে দেবো। আর এখান থেকে সবগুলো মোটামুটি পড়ার প্রয়োজন নেই, যেগুলো প্রয়োজন হবে আমি তোমাদের এটাকে কাটছাট করে পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা চাইলে সেটাকে কম করতে পারো, আমি মোটামুটি অনেকটাই দিয়ে দেবো। কিন্তু তোমরা সেখান থেকে সিলেক্টেড যেগুলো সালের প্রশ্ন এসেছে সেইভাবে এগুলোকে তৈরি করতে পারো, হলো। আর এই যে বিষয় হলো, এখান থেকে কোনো প্রশ্ন আছে, আমি সেক্টের বিষয়টা আলাদা করে দেখাবো। পড়াশোনা রিলেটেড কোনো প্রশ্ন আছে জিজ্ঞাসা? একটু বলো গ্রন্থ বিষয়টা। এটা রেকর্ডিং আছে, তুমি দেখে নেবে। তুমি কেন প্রথমে জয়েন করোনি? এটা অনেক আগে থেকেই আমি বলে দিয়েছি, 15 মিনিট আগে থেকে। আর বাকিদের কিছু প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতন ক্লাস এতক্ষণই থাক।